মাই গড, টাইগার, সামনে টাইগার। নমস্কার। গত 2 দিন ধরে কামাখ্যা, উমানন্দ বালাজি ইত্যাদি সহ আসামের বিভিন্ন মন্দির পরিভ্রমণ করার পর আজ আমরা যেতে চলেছি আসামের নওগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় টেম্পল এবং কাজিরাঙা বায়োডাইভার্সিটি পার্ক, যেখানে সংরক্ষিত হয় একশৃঙ্গ গন্ডার, যেটি সমগ্র বিশ্বে এখানেই একমাত্র আপনারা দেখতে পাবেন। তো হতে চলা এই জীবের সংরক্ষণের মাধ্যমে এখন এটির সংখ্যা 2600-এরও বেশি এবং মহামৃত্যুঞ্জয় মন্দিরের তো ইতিহাস জুড়ে আছে সেই বৈদিক যুগের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা রওনা দেব, কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গেছি। আমাদের পরের গোটা 1 সপ্তাহ এই গাড়িতে করেই সমস্ত জায়গায় আমরা ট্যুর করব। অ্যান্ড ওয়ে টু অরুণাচল প্রদেশ। আজ রাতে আমরা কাজিরাঙাতেই একটা কটেজে স্টে করব, তারপর কাল রওনা দেবো অরুণাচল প্রদেশের জন্য অর্কিড গার্ডেন ঘুরে। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা আসামের, এবং ডিভাইডারের ওইদিকে যে রাস্তাটা অপোজিট সাইডে গাড়িগুলো যাচ্ছে ওইটা মেঘালয়। মাঝখানে রাস্তার মাঝে এই ডিভাইডারটাই হচ্ছে আসাম এবং মেঘালয়ের বর্ডার। সো ইউনিক, রাইট? পা বাড়ালেই মেঘালয়। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিছু করার নেই। আসলে কোনটা বাদ দেব আর কোনটা রাখবো বুঝতেই পারছিলাম না। কাজিরাঙাতে আমরা এত কিছু দেখেছি, বাঘ, হাতি, মাঠ ভর্তি হরিণ, গন্ডার, এমনকি চলার পথে রাস্তাগুলো এতটাই সুন্দর, কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। যাই হোক, আমাদের সাথে দেখতে থাকুন, এনজয় করুন, আর যেতে যেতেই মাঝে মধ্যে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করতে থাকছি। প্রথমেই আমরা যাব মহামৃত্যুঞ্জয় টেম্পল, গৌহাটি থেকে 122 কিলোমিটার দূরে। আসলে গোটা মন্দিরটাই 126 ফিট উঁচু একটি শিবলিঙ্গ। আমাদের চোখের সামনে এখন পৃথিবীর সবথেকে বড় শিবলিঙ্গ, দি মহামৃত্যুঞ্জয় টেম্পল, আসামের নওগাঁওতে এটি স্থিত। কথিত আছে গুরু শুক্রাচার্য এই স্থানে বহু যুগ পূর্বে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে মৃত্যুঞ্জয় মহাবিদ্যা প্রয়োগের দ্বারা মৃত সঞ্জীবনী শক্তির সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে ঋষি ভৃগু সাধনায় এই স্থানের মাহাত্ম্য সম্পর্কে অবগত হন এবং এই ভূমির ইতিহাস উদ্ভব হয়। মহামৃত্যুঞ্জয় টেম্পল দর্শন করে এবার আমরা এগোচ্ছি কাজিরাঙা ফরেস্টের দিকে। বাট তার আগে আমরা ব্রেকফাস্ট করিনি, শুধু চা খেয়ে চলে এসেছিলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে এখন। রেস্টুরেন্ট অ্যান্ড মার্ট। চলতি পথে অনেক ধাবা বা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে। আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এখানে স্ন্যাক্সের প্রাইসটা একটু বেশি, বাট ইয়েস, ফুড কোয়ালিটি ওয়াজ গুড অ্যান্ড সার্ভিসেস ওয়ার অলসো গুড। গৌহাটি টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক একেবারেই অন দ্য ওয়ে। মহামৃত্যুঞ্জয় টেম্পলটা আমাদের পড়েনি, রাস্তা থেকে বেশ কিছুটা অন্যদিকে ঢুকতে হয়েছে। যেহেতু আমাদের আফটারনুন সাফারি, সেই জন্য আমরা এই প্ল্যানটা বের করতে পেরেছি। কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছেই কাজিরাঙা অর্কিড গার্ডেন আছে, যেটা এশিয়ার লার্জেস্ট অর্কিড গার্ডেন, যেখানে মোর দ্যান 600 স্পিসিস অফ অর্কিডস আর অ্যাভেলেবেল ফ্রম দ্য নর্থ ইস্ট, ইনক্লুডিং নেটিভ অর্কিডস। তবে আজ সেখানে আমরা যেতে পারবো না, টাইমিংয়ে হবে না। কাল সকালে আমরা যাব, আর তারপর অরুণাচল প্রদেশের জন্য রওনা দেব।
সাফারি গেটওয়েতে ঢোকার অনেকক্ষণ আগে থেকে আমরা জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিলাম, তার সাথে গন্ডার, হরিণ আর অনেক কিছুও দেখতে পাচ্ছিলাম। কাজিরাঙা ন্যাশনাল পার্কের দক্ষিণ সীমান্ত বরাবর হাইওয়ে গিয়েছে। এখানে গাড়ির স্পিড লিমিট নির্ধারিত, কারণ বন্যজন্তু রাস্তাতেও চলে আসতে পারে। গন্ডারের গাদা আছে ওইদিকে গন্ডার, ওই যে সাদা হোয়াইট এটা আসলে ভিউটা ক্লিয়ার না। হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু ক্যামেরাতে আসলে না বোধহয়। হ্যাঁ ওই অনেক অনেক আছে দূরে। মাইগ্রেটেড পাখি, হাঁসের মতন পানিতে দেখুন। আচ্ছা 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 আচ্ছা, হাঁসের মতো এগুলো। আচ্ছা একদম হাঁসের মতনই, আর ডাক দিয়েও হাঁসের মতো। ও অ্যানিমাল করিডোর। কি সুন্দর রাস্তাটা না? ন্যাশনালতে পৌঁছে গেছো, হ্যাঁ কিন্তু ঘুরতে তোমাকে অন্য জিপটা নিতে হবে। অরুণাচলে যেরকম তোমার বোমলা পাস দেখো সামনে আছে, আচ্ছা আচ্ছা, একদম হাঁস। মাইগ্রেটেড বার্ডস। ওইখানে তো কাজিরাঙা ন্যাশনাল পার্কে জোন হিসেবে ভাগ করে 4টে এন্ট্রেন্স গেট করা আছে। যে কোনো গেট দিয়ে এন্ট্রি করা যেতে পারে। জিপ সাফারির সাথে এলিফ্যান্ট সাফারিও এখানে অ্যাভেলেবেল। ওখানে আবার কিছু কাঠের জিনিসপত্রের দোকান আছে। ওর আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা এখন আমাদের জিপ সাফারিতে কাজিরাঙা ফরেস্টের জন্যে চলে এসেছি। আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। দূরবীনের লগে মাস্তি। So this is the starting point of our safari, jeep safari of Kaziranga Forest, Kaziranga National Park. ইস্টার্ন জোনটা ওইদিকে ছিল, এটা খুব সম্ভবত ওয়েস্টার্ন জোন, তাই না? তো এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল কিছুই আনা যাবে না। আমাদের কাছে 2টো খাবারের প্যাকেট ছিল, আমরা ওখানেই বসে কাউন্টারের সামনে বসে খেয়ে দিয়ে প্লাস্টিক দুটোকে ডাস্টবিনে ফেলে তারপর আসছি। শুরুতেই রাইনো দেখা যাচ্ছে না ঠিকঠাক। দূরে যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলোই রাইনো, আর ক্যামেরায় সবটা না এলেও মাঠ ভর্তি রাইনো ছিল। এমনই দেখতে দেখতে বাঁদিকে হঠাৎ দেখি এত হরিণ দেখে বাবা তো অবাক। গতবারে বাবা যখন এসেছিলেন তখন এত কিছু দেখতে পাননি, আর এবারে আমরা এসে যা কিছু দেখতে পাচ্ছি এত কিছু আমরা জলদাপাড়া সাফারিতেও দেখতে পাইনি। গ্রামের মাঠে আমরা যেমন গরু দেখি, তেমন এই জঙ্গলের এই বিশাল তৃণক্ষেত্রে গন্ডার বিচরণ করছে। এখান থেকে বিউটিফুল। জঙ্গলের মধ্যে ফোনের মাধ্যমে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কোনো অ্যাডিশনাল চার্জ দিতে হয় না। 1985 সালে এই পার্কটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, এবং যেমনটি ভিডিওর শুরুতে বললাম, পৃথিবীর সর্ববৃহৎ একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণ কেন্দ্র এটি। একসময় সংখ্যায় 200টিরও কম হয়ে যাওয়া একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের মাধ্যমে এখানে এখন 2600-এর বেশি গন্ডার সংরক্ষিত এবং 500টিরও বেশি প্রজাতির পাখি এখানে দেখা যেতে পারে। আর এখন আমাদের সামনে ওয়াইল্ড বাফেলোর একটা বড় সড়ো দল। আর এর মধ্যে দূরে একটা গন্ডারও দেখা যাচ্ছে। এত বড় বড় শিং দেখেই ভয় লাগে, তাই না?
যে ভিউ আমরা পাচ্ছি আর যে সিজনে আমরা এসেছি, এখন মার্চের টাইম, এই সময় ঘাসগুলো খুবই অল্প থাকে, তাই জন্যে দূর দূর পর্যন্ত গন্ডার, হরিণ, বাইসন সব কিছুরই আমরা ক্লিয়ার ভিউ পাচ্ছি। লাকিলি সেই জন্য বলতে হবে আমরা একটা ভালো সময়ে সাফারির জন্য এসেছি। স্টে অন, আমাদের সাফারি সবে মাত্র শুরু হয়েছে, এখন অনেক কিছু দেখা বাকি। এখন কটা বাজবে? এই দুপুরের সময়ও দিস ফরেস্ট ইজ জাস্ট রিচ ইন নেচার। জীব বৈচিত্র্যতা একেবারে পরিপূর্ণ। আমি ভাইকে বললাম, এটা ছানা দেখ বাবু, বাচ্চা হরিণ। আর ভাই বলল, পনির। আচ্ছা এই ঘাসগুলো দেখুন এখনই কত বড় বড়, তাহলে বর্ষাকালে কি পরিস্থিতি হয়। এরকম বিভিন্ন সমস্যার জন্য জুন টু অক্টোবর এই পার্ক কিন্তু বন্ধ থাকে। এখানে একটা ওয়াইল্ড ওয়াটার বাফেলো আর পাশেই ঘাসের ভিতর একটা গন্ডার। গাড়িটা এগিয়ে গেল বলে গন্ডারটা আর হয়তো দেখা যাচ্ছে না, বাট বাফেলোর শিংগুলো দেখেছেন? আমরা কত কিছু দেখতে পাচ্ছি বলুন। এই এক্সপিরিয়েন্স আপনারাও পেতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন। আর যারা অলরেডি ঘুরে গেছেন তারা তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানাবেন। গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে যাতে এই ছাই থেকে উর্বর মাটি তৈরি হয়ে আবার নতুন ঘাস কিছু দেখা যাচ্ছে নাকি? এই তো সামনে কতগুলো হরিণ আছে। কিন্তু আমরা তো এখনো একটাও এলিফ্যান্ট দেখতে পেলাম না। অনেক ডিয়ার দেখলাম, ওয়াইল্ড বাফেলো দেখলাম, রাইনো দেখলাম। এই রাস্তার সামনে একটা হরিণ চলে এসেছে। হাড় পড়ে আছে না? ও রাইনো মরে গেছিল এখানে। বি কেয়ারফুল এভরিবডি, কারণ বিরাট তৃণভূমি পেরিয়ে এসে আমরা এখন গভীর জঙ্গলে প্রবেশ করছি। দুই পাশের জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিলাম আর তার মধ্যেই যা হলো। এই ঘাবড়ে গেছে, আস্তে 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 আঙ্কেল, ধীরে ধীরে। খুব বড় হরিণ, সুন্দর দুটো আছে। কি ভাবছেন রোদ পোহাতে থাকা টর্টয়েস আর হরিণের কথা বলছি? তাহলে ভুল ভাবছেন। দাঁড়িয়ে আছে, there is something. Oh my God! টাইগার, বাঘ দেখা গেছে। চুপ 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 চুপ। ওইদিকে হাতিগুলো ওইদিকে। আরে টাইগার, ওই তো নিচে থেকে বাঘ নিচে থেকে যাচ্ছে। চোখের সামনে টাইগার অ্যান্ড হি ইজ গোয়িং টু ক্রস দ্য রোড। এই যে বলে না ক্যামেরাম্যান নেভার ডাইস, আজ আমার নিজেকে দিয়ে সেটা ফিল হচ্ছে। একবার যদি ঘাড়ে এসে পড়ে আমাদের এতটাই কাছাকাছি বাঘটা। ভয়েসগুলো তো আমি পরে ভিডিওর সাথে এডিট করেছি, তখন আমরা শান্ত স্তব্ধ হয়ে বসেছিলাম। ঠিক কতটা স্তব্ধ এবার শুনুন। আমরা ভয় পাচ্ছিলাম সাথে আরো কোনো বাঘ নেই তো। আর তখনই বাবা আর মা দুজনেই দেখতে পেয়েছিল, কিন্তু গাড়ি পিছোতে পিছোতে এদিকে চলে এসছে না, বেরিয়ে গেছে।
इसका पेट भरा हुआ था इसलिए हम बच गए। এমনই দু একটা আলোচনার মাধ্যমে নিজেদের কোপিং মেকানিজমকে কাজে লাগিয়ে আমরা আতঙ্কের পরিবেশটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আর তখনই আমাদের গাইড আমাদের দেখালেন কোনটা কোনটা ये पेड़ में अच्छा चल ये वाला আচ্ছা এগুলো টাইগার মার্কিং করে রাখ। তার মানে বোঝাই যাচ্ছে এগুলো সব বাঘ মামার এলাকা। এই গভীর অরণ্যে আমরা আবার সজাগ, স্তব্ধ, জিপে কেউ বসে আছি, কেউ বা দাঁড়িয়ে। একজন ট্যুরিস্ট ছিলেন যিনি বসে বসে ফোন ঘাঁটছিলেন এবং সামনে থেকে টাইগার চলে গেছে তিনি দেখতে পাননি। আর এই সিচুয়েশনের পরে কিন্তু আফসোসের শেষ থাকে না। হতে পারে আপনাদের চোখের সামনে থেকে গোল্ডেন টাইগার চলে গেল। হ্যাঁ, গোল্ডেন টাইগার, যেটি এখানে আসামের কাজিরাঙ্গা ফরেস্টে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের মধ্যে যারা অলরেডি ভিজিট করেছেন তারা কি কেউ দেখেছেন গোল্ডেন টাইগার? প্লিজ কমেন্ট। বন মুরগি, এই আমি মুরগি দেখে বাবা বলছি কেন গো? কারণ কালারটা বিউটিফুল। আস্তে আস্তে চলুন। আরে আমার নদীটা সব পড়ে যাচ্ছে না, যাই হোক। कैमरा नहीं सही है ও আরেকটা কথা, এখানে গেট পাসের সময় দুটো ভাগে চার্জ করা হয়। একটা হচ্ছে টিকিট বা গেট পাস, আর একটা হচ্ছে জিপের ভাড়া। তো আমাদের অ্যারাউন্ড 4000 লেগেছে অল টোটাল। ধুলো ধুলো কর। ভাগ্যিস আমাদের কাছে স্কার্ফ ছিল, কারণ এখানে প্রচণ্ড ধুলো ওড়ে। প্রচুর ধুলো এটা। হয় না লাইন নেই। আচ্ছা, যেটা থার সাফারি, যেটা থার মরুভূমি, ওটা তো মানে ওটা তো এখানে কচ্ছপের ফ্যামিলি রোদ পোহাচ্ছে, বাচ্চা কাচ্চা সব নিয়ে। নদীর জলটা অনেকটাই কম, তাই জন্য সবকিছু দেখা যাচ্ছে। देखते পেয়েছো না, আমি দেখতে পাইনি। জিপ সাফারিতে সকাল 10টার মধ্যে একটা মর্নিং শিফট আছে, তবে আমরা যে শিফটে এসেছি সেটা দুপুর 2টো নাগাদ, মানে আফটারনুন শিফট। তাছাড়াও এখানে এলিফ্যান্ট সাফারি অ্যাভেলেবেল আছে, বাট আমাদেরকে ম্যাক্সিমাম সাজেস্ট করলেন সবাই যে এখানে নাকি জিপ সাফারিটাই বেটার, তাই জন্য আমরা সেটাই ট্রাই করলাম। উপর अच्छा বলছে বড় করে জুম করো, এখান থেকে কাছাকাছি দাঁড়ানো। এখানে কিছু সাইবেরিয়ান বার্ডস আছে যারা মাইগ্রেট হয়ে এখানে চলে আসে। আমি পিকচার স্ক্রিনে দিয়ে দেবো। বাচ্চা আমরা যাকে সোনার হরিণ বলি, পিঠে ছোপ ছোপ দাগ থাকে, এইটা সেই হরিণের ছানা। গভীর জঙ্গল পেরিয়ে আমরা আবার চলে এলাম তৃণভূমিতে। আর আসতেই প্রথমে আমাদেরকে স্বাগত করলো এক ঝাঁক ওয়াইল্ড বাফেলোস। প্রায় সন্ধ্যা নেমে আসছিল, আর হরিণ যে এত ম্যাসিভ পরিমাণেও দেখা যায় সেটা এই সাফারিতে না এলে বুঝতে পারতাম না। গাইস, জুতে গিয়ে অ্যানিমেল দেখা আর একটা জঙ্গলে তাদের সাথে কিছুক্ষণ বাঁচতে আসা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। এই দেখো, এই তো একটা ডিয়ার রাস্তা ক্রস করছে। আমাদের চারিদিকে এখন মাঠ ভর্তি হরিণ। যাই হোক, আরেকটা কথা বলে রাখা ভালো, ভিডিওতে ভয়েস এডিট করে ভয়েসগুলো অনেক বাড়িয়ে অ্যাডজাস্ট করা, বাকিটা বাড়িতেই এসে এডিট করা, নইলে জঙ্গলে যতটা সম্ভব লো ভয়েসে কথা বলা ভালো।
আর একটু ওয়েট করুন, এই গ্রুপটা এখনই আমাদের সামনে থেকে রাস্তা ক্রস করবে, ভীষণ কাছে থেকে দেখাবো। আর সামনে ওই বড় হাতিটার ঠিক কোলের কাছে একটা বেবি এলিফ্যান্ট আছে, খুবই ছোট। হ্যাঁ, ওই যে মায়ের কোলের ধারে আছে। बहुत छोटा है ना। সিনারিওটা দেখুন, দুটো রাইনো, একটা বোধহয় দেখা যাচ্ছে না, আর ওদিকে আ বিগ গ্রুপ অফ ডিয়ার। সেই হরিণের গ্রুপটা যেটা আগের বারে বসা ছিল, ফেরার সময় দেখতে পেয়েছি। আর এইভাবেই আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে এলাম। দিল্লি থেকে বেরিয়ে এসে এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাবে। তো আমরা খাওয়া দাওয়া সেরে, যেহেতু বাবা আগেও অলরেডি একবার এখানে এসেছেন, তাই কটেজটা আগে থেকে উনি অ্যারেঞ্জ করে রেখেছিলেন। কেমন লাগলো আমাদের সাথে সাফারি ঘুরে অবশ্যই জানাবেন। আর এখানে কাঠের কারিগরি জিনিসপত্রের দাম ভীষণ কম। কী কী কিনেছি অবশ্যই দেখাবো। আজকের মতো বাই।